রে পড়ে গেছে আমার পড়ে গেছে এটা পেঁচাতে পেঁচাতে কি হয়েছে দেখো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। তোমরা আমাকে ঠিকমতো শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা জানাও। সুমাইয়া বলছে ভাইয়া সেকেন্ড পেপারে চতুর্থ অধ্যায় পিডিএফ কি দেওয়া যাবে? সেকেন্ড পেপারে চতুর্থ অধ্যায় তো তোমাদের হোয়াটসঅ্যাপে ফেসবুক প্রাইভেট গ্রুপে ফিচার বা অ্যানাউন্সমেন্ট অপশনে ড্রাইভের লিঙ্ক আছে, বুঝছো? আর তোমার কাছে কি বই নাই? বই থাকলে সবচেয়ে ভালো, কেমন? কারণ বই থাকলে সুন্দর করে পড়তে পারবা, পিডিএফ থেকে তার পড়া যায় না। আনিকা আছে, সালাম দিয়েছে, ভালো আছি আলহামদুলিল্লাহ। ফরহাদিয়া প্রভা আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। ইপু আমাদের সাথে আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। সবাই ঠিক মতো শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা জানাও। আমরা বাজার চ্যাপ্টারটা গত ক্লাসে আমরা বাজার চ্যাপ্টারটা আমরা শুরু করেছি, একটা ক্লাস আমরা নিয়ে ফেলেছি অলরেডি, যেখানে আমরা বাজারের এই ক্লাসিফিকেশনগুলো পড়েছিলাম: আয়তন ভিত্তিতে বাজার, সময় ভিত্তিতে বাজার, প্রতিযোগিতার ভিত্তিতে বাজার। আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এইখান থেকে, কোন জায়গা থেকে? এই যে এখান থেকে আমরা পড়বো যে অর্থনীতিতে আরও দুই ধরনের বাজার দেখা যায়। আমরা এই টপিক থেকে আলোচনা শুরু করবো আজকে, যে অর্থনীতিতে আরও দুই ধরনের বাজার দেখা যায়। একটা হচ্ছে মুদ্রা বাজার, আর একটা হচ্ছে মূলধন বাজার। তাহলে কি বলেছি? অর্থনীতিতে আরও দুই প্রকারের আমরা বাজার দেখতে পাই, একটা হচ্ছে মুদ্রা বাজার, একটা হচ্ছে মূলধন বাজার। প্রথম আমরা কথা বলি মুদ্রা বাজার কাকে বলে, তারপর আমরা কথা বলবো মূলধন বাজার কাকে বলে, ঠিক আছে? তাহলে কি বলছি? অর্থনীতিতে আরও দুই ধরনের বাজার দেখা যায়, একটা হচ্ছে মুদ্রা বাজার, একটা কি বাজার বলো? মূলধন বাজার। আমরা কথা বলি মুদ্রা বাজার সম্পর্কে। মুদ্রা বাজার বলতে আমরা আসলে কি বুঝে থাকি, চলো আমরা এটা একটু দেখি। সেটা হচ্ছে মুদ্রা বাজার মানে আমরা বুঝবো যে যেই বাজারে স্বল্প মেয়াদী ঋণের দলিলসমূহ ক্রয় বিক্রয় হয় তাকে আমরা বলি মুদ্রা বাজার। যেমন বিল অফ এক্সচেঞ্জ, প্রতিজ্ঞাপত্র, ঠিক আছে, ট্রেজারি বিল, স্বল্প মেয়াদী সরকারি বন্ড, এগুলোকে বলা হয় মুদ্রা বাজারের হাতিয়ার। তাহলে কি বলছি? যে বাজারে স্বল্প মেয়াদী ঋণের দলিলসমূহ ক্রয় বিক্রয় হয় তাকে আমরা কি বলছি? মুদ্রা বাজার বলছি। যেমন আমরা যদি বলতে পারতাম যে একটা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠানের যখন টাকা প্রয়োজন হয় তখন তারা দুইটা জায়গা থেকে টাকা নিতে পারে। একটা হচ্ছে তারা স্বল্প সময়ের জন্য টাকা নিতে পারে মুদ্রা বাজার থেকে, আর যদি দীর্ঘ সময়ের টাকার প্রয়োজন হয় তারা যায় মূলধন বাজারে, যেখান থেকে, যেমন ধরো শেয়ার বাজার, সেখান থেকে তারা টাকা সংগ্রহ করতে পারে। তো যখন তাহলে মুদ্রা বাজার মানে কি? যেখানে স্বল্প মেয়াদি তহবিল হলে, প্রয়োজন হলে তখন কোম্পানি সমূহ সাধারণত এই বাজারে যায়, এটাকে আমরা মুদ্রা বাজার বলে থাকি। আর এটা হচ্ছে মূলধন বাজার। মূলধন বাজার মানে হচ্ছে যেই বাজারে দীর্ঘমেয়াদী ঋণের দলিলসমূহ ক্রয় বিক্রয় হয়, যেই বাজারে দীর্ঘমেয়াদী ঋণের দলিলসমূহ ক্রয় বিক্রয় হয় তাকে আমরা কি বলছি? মূলধন বাজার বলছি। যেমন শেয়ার, ডিবেঞ্চার, এগুলো হচ্ছে মূলধন বাজার আমরা বলবো। ওকে, তো আমরা চলো এখানে করবো, সেটা হচ্ছে মুদ্রা বাজার। মূলধন বাজারের মধ্যে আমরা পার্থক্যগুলো একটু দেখে নিই। যদিও আমি মূল কথাটা বলে দিলাম, মূলধন বাজারের মধ্যে যেখানে দীর্ঘমেয়াদী ঋণের সময় ক্রয় বিক্রয় হবে, যেমন ধরো শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, এগুলো। তো
তো এখানে একটু তোমরা পড়ে নিবা, যেমন এখানে মুদ্রা বাজারের মধ্যে হাতিয়ারগুলো কি, বিল অফ অ্যাক্সেস, প্রতিজ্ঞাপত্র, ট্রেজারি বিল, স্বল্পমেয়াদী সরকারি বন্ড, এগুলো। অন্যদিকে শেয়ার বাজারে হচ্ছে মূলধন বাজারের অংশ হচ্ছে শেয়ার, ডিবেঞ্চার প্রভৃতি দীর্ঘমেয়াদী ঋণপত্রের লেনদেন হয়, এগুলো হচ্ছে মূলধন বাজারের অংশ আমরা বলতে পারি। কেমন? সো এগুলো একটু আমরা সবাই চোখ বলে যাই, একবার একটু পড়ার চেষ্টা করো। আপনি কখনো আমার সালামের জবাব দেন না, ইতু বলতেছে। ওয়ালাইকুম সালাম ইতু। সবার জন্য তো বলে দিলাম একসাথে, ওয়ালাইকুম সালাম। শেয়ার বাজার কি? শেয়ার বাজার মনে হচ্ছে যেখানে কোম্পানির শেয়ার সমূহ ক্রয় বিক্রয় হয়, সেটাকে আমরা কি বলি? শেয়ার বাজার বলে থাকি। ঠিক আছে? কোম্পানির শেয়ার মানে হচ্ছে কোম্পানির মালিকানার অংশ। যেমন একটা কোম্পানি 100 টাকা মূলধন প্রয়োজন, সো কোম্পানি যেটা করে 100 টাকা মূলধনকে 1 টাকা একটা করে একটা শেয়ারকে ভাগ করে দেয়। তো ওই শেয়ারটা তুমি কেনার মাধ্যমে কোম্পানির একটা ক্ষুদ্রতম অংশের তুমি মালিক হবা, এটাকে বলা হয় শেয়ারের মালিক। আর এই শেয়ার যেখানে ক্রয় বিক্রয় হয় সেটাকে আমরা শেয়ার বাজার বলি। যেমন ধরো ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। একটু অসুস্থ, মানে তোমার ঠান্ডা লেগে আছে, ঠান্ডা কোনোভাবে যাচ্ছে না, কি করতাম বলো? ফিউচার অপশনে সেকেন্ড পেপার নাই যে? আচ্ছা, সেকেন্ড পেপার না থাকলে তুমি পড়ালেখার হেল্পলাইন নাম্বারে একটু কল দিও, লাস্টে 63 সেই নাম্বারে একটু কল দিও অথবা মেসেজ দিয়ে তুমি একটু বলে দিও যে আমার সেকেন্ড পেপারের নোটগুলো প্রয়োজন, আমাকে একটু মানে ফিউচার অপশন একটু দিয়ে দেওয়ার জন্য। সে বলছে স্যার ডাক্তার দেখান। এখন মানে এমনিতে কোনো সমস্যা না, মানে কিছুক্ষণ নাক বন্ধ হয়ে যায়, কথা বলতে কষ্ট হয়, এরকম আর কি। ভাইয়া অলওয়েজ অসুস্থ থাকে কেন? অসুস্থ না বললাম তো, অসুস্থ না, কিন্তু ঠান্ডা লেগে আসছে আর কি। ওকে, তাহলে চলো আমরা এখন করব এটা, তাহলে বুঝতে পারছি মুদ্রা বাজার কি, মূলধন বাজার কি। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা সবাই খেয়াল করবা। প্রথমত আমরা লিখবো এখানে 3টা বিষয় ভালো করে মাথায় রাখবা। একটা হচ্ছে প্লান্ট, ফার্ম, আর একটা হচ্ছে শিল্প। কথা বলি আমরা হচ্ছে প্লান্ট বলতে আমরা আসলে কি বুঝে থাকি, প্লান্ট বলতে কি বোঝানো হয়? প্লান্ট মানে হচ্ছে কোনো উৎপাদন প্রতিষ্ঠানের এক একটি উৎপাদন ইউনিটকে প্লান্ট বলে। কি বলেছে? কোনো উৎপাদন প্রতিষ্ঠানের একটি উৎপাদন ইউনিটকে প্লান্ট বলে। এই কথাটার মানে কি? আমি যদি বলি বাংলাদেশে রড উৎপাদন করে এরকম একটা কোম্পানির নাম বলো তো, যেমন ধরো বিএসআরএম। সেই বিএসআরএম কোম্পানির আমি যদি বলি, সেই বিএসআরএম কোম্পানির একটা মনে করো যে প্লান্ট আছে, একটা মানে ফ্যাক্টরি আছে চট্টগ্রামে, আরেকটা ফ্যাক্টরি আছে ঢাকাতে। তো আমি যদি বলি যে প্লান্ট বলতে ওই একটা উৎপাদন ইউনিটকে বা একটা ফ্যাক্টরিকে আমরা বোঝাচ্ছি এক একটি প্লান্ট। তাহলে আমরা বলবো কি, প্লান্ট মানে হচ্ছে কোনো উৎপাদন প্রতিষ্ঠানের এক একটি উৎপাদন ইউনিটকে আমরা কি বলি, প্লান্ট বলে থাকি। ক্লিয়ার? পারবো আমরা? তাহলে কি বলছে, কোনো একটা উৎপাদন প্রতিষ্ঠান একটি উৎপাদন ইউনিট। উৎপাদন প্রতিষ্ঠান মানে কি? উৎপাদন প্রতিষ্ঠান মানে হচ্ছে যেমন ওই বিএসআরএম কোম্পানিকে আমরা কি বলছি, একটা উৎপাদন ইউনিট বলছি। 2 নম্বর আমরা দেখবো ফার্ম কাকে বলে। ফার্ম বলতে আমরা কি বলতে থাকি? বলছে এক একটি উৎপাদন প্রতিষ্ঠানকে এক একটি কি বলা হয়, ফার্ম বলা হয়, যা কয়েকটি প্লান্টের সমন্বয়ে গঠিত। তবে একটি প্লান্টের সমন্বয়ে একটি ফার্ম হতে পারে। তাহলে কি বলছি, এক একটি উৎপাদন প্রতিষ্ঠানকে কি বলে, ফার্ম বলে, যা কয়েকটি প্লান্টের সমন্বয়ে গঠিত, তবে একটি প্লান্টের সমন্বয়ে একটি ফার্ম গঠিত হইতে পারে। এটার মানে হচ্ছে বিএসআরএম কোম্পানি, সেটাকে বলা হয় একটা ফার্ম যা কয়েকটা প্লান্ট নিয়ে গঠিত হয়। আবার একটা প্লান্ট নিয়ে একটা ফার্ম হতে পারে, যেমন বিএসআরএম কোম্পানি মনে করে একটা ফ্যাক্টরি আছে শুধু চট্টগ্রামে, আর ফ্যাক্টরি নাই, তারপরে আর কোনো প্লান্ট নাই, ওই একটা প্লান্ট নিয়ে কি হইতে পারে, একটা ফার্ম গঠিত হইতে পারে। তবে অনেকগুলো প্লান্ট নিয়ে হইতে পারে, তবে আমি বলতেছি একটা প্লান্ট নিয়েও হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা কি বলবো, ফার্ম মানে হচ্ছে এক একটি উৎপাদন প্রতিষ্ঠানকে ফার্ম বলে, যা কয়েকটি প্লান্টের সমন্বয়ে গঠিত, তবে একটি প্লান্টের সমন্বয়ে একটি ফার্ম গঠিত হতে পারে। এটা হচ্ছে গেল 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে শিল্প কাকে বলে। শিল্প বলতে আমরা আসলে কি বুঝি? বলা হচ্ছে শিল্প মানে হচ্ছে সমজাতীয় দ্রব্য সেবা উৎপাদন নিয়োজিত সকল ফার্মের সমষ্টিকে আমরা শিল্প বলি। কেমন?
যেমন এই যে বলছি বিএসআরএম কোম্পানি, এটা একটা ফার্ম। এরকম অনেকগুলো ফার্ম আছে, বিএসআরএম, কেএসআরএম, আরএসআরএম, এগুলো সবগুলো মিলে হচ্ছে একটাই শিল্প, সেটা হচ্ছে আমরা বলে থাকি যে তোমার হচ্ছে লৌহ ও ইস্পাত শিল্প। আমি যদি বলি যে বাংলাদেশে চা উৎপাদন করে, চা অনেকগুলো কোম্পানি আছে, যেমন হচ্ছে তোমার তাজা, তারপর হচ্ছে ইস্পাহানি মির্জাপুর, তারপর হচ্ছে সিলন, অনেকগুলো চা কোম্পানি আছে, ওগুলো সবগুলো একটা ফার্ম। আর সবগুলো মিলে কি হয়, সবাই মিলে একত্রে বলা হয় চা শিল্প। বাংলাদেশে ওষুধ বানায়, ওষুধ তৈরি করে অনেকগুলো কোম্পানি আছে, সবগুলো মিলে হচ্ছে ঔষধ শিল্প। কথা ক্লিয়ার? তাহলে আমরা কি বলতে পারি যে প্লান্ট মানে হচ্ছে কোনো উৎপাদন প্রতিষ্ঠান নিয়োজিত একটি উৎপাদন প্রতিষ্ঠান, একটি উৎপাদন ইউনিটকে প্লান্ট বলে। ফার্ম মানে হচ্ছে হেঁটে উৎপাদন প্রতিষ্ঠানকে আমরা প্লান্ট বলি। আর শিল্প মানে হচ্ছে ফার্ম বলি। শিল্প মানে হচ্ছে সমজাতীয় দ্রব্য সেবা উৎপাদন নিয়োজিত সকল ফার্মের সমষ্টিকে আমরা কি বলছি, শিল্প বলছি। তবে এখানে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে কোনো পার্থক্য নেই। এই কথাটার মানে কি? বলছে একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে কোনো পার্থক্য নেই। তার মানে একচেটিয়া বাজারে যেটাই ফার্ম সেটাকে আমরা শিল্প বলবো। কেন বলবো? কারণ আমি যদি তোমাকে বলি যে একচেটিয়া বাজার মানে কি, আমরা গত ক্লাসে পড়ছি একচেটিয়া বাজার, যেখানে বিক্রেতা কয়জন বলতো? একজন। যেখানে বিক্রেতা একজন সেটাকে আমরা বলে থাকি একচেটিয়া বাজার। কি বাজার? যেখানে বিক্রেতা একজন সেটাকে আমরা বলে থাকি একচেটিয়া বাজার। ওকে, তাহলে কি বলছি? একচেটিয়া বাজার মানে হচ্ছে একচেটিয়া বাজার মানে হচ্ছে এমন একটা বাজার যেই বাজারে একজন বিক্রেতা থাকে। তো আমি যদি বলি বাংলাদেশে চা উৎপাদন করতে শুধু একটা কোম্পানি মনে করো, শুধুমাত্র মনে করো যে তাজা কোম্পানি, আর কোনো কোম্পানি চা বিক্রি করে না, তাহলে ওই একটা কোম্পানিকে নিয়েই কিন্তু সৃষ্টি হবে একটা শিল্প, সেটা হচ্ছে চা শিল্প। কারণ এখানে আমরা যে বলছি তাজা কোম্পানি, সেই তাজা কোম্পানি চা ছাড়া অন্য কেউ চা বিক্রি করে না। তার মানে যেটাই ফার্ম তাকে নিয়ে হবে শিল্প, চা শিল্প। দ্যাট মিনস এখানে ফার্ম এবং শিল্পের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কোন বাজারে বলো? একচেটিয়া বাজারে। ঠিক আছে স্যার, আপনি বাজারের বৈশিষ্ট্যগুলো পড়ার নাই। বাজারের বৈশিষ্ট্যগুলো আমি মুখে বলে দিছি না, পড়াবো কি আর? ওগুলো তোমাকে পড়তে হবে বাসায়, আমি তো বলে দিয়েছি। আমরা কি বলছি? তাহলে কি বলছি? একচেটিয়া বাজারের ক্ষেত্রে ফার্ম এবং শিল্পের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ একচেটিয়া বাজারের ক্ষেত্রে যেটাই ফার্ম তাকে নিয়ে কি হয়ে থাকে? শিল্প হয়ে থাকে। একচেটিয়া বাজারের ক্ষেত্রে যেটাই ফার্ম তাকে নিয়ে কি হয়ে থাকে? শিল্প হয়ে থাকে। আমরা কি বুঝতে পেরেছি? পারবো? একটু বলো তো সবাই, পারবে কিনা? ওকে, আচ্ছা, এরপরে চলে আসো, আমরা পড়বো উৎপাদন প্রতিষ্ঠানের ভারসাম্য। এই টপিকটা আমরা আলোচনা করবো আজকে। উৎপাদন প্রতিষ্ঠানের ভারসাম্য বলতে আমরা আসলে কি বুঝে থাকি, ঠিক আছে? আমরা একটু আলোচনা করি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি অবস্থা আমার ভাই? আমি আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে, না না না, ঠিক আছে। ওকে ভাই, আসসালামু আলাইকুম। চলো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে উৎপাদন প্রতিষ্ঠানের ভারসাম্য। এই টপিকটা আমরা পড়বো। তা আমি যদি বলি তোমাকে উৎপাদন প্রতিষ্ঠানের ভারসাম্য কখন করে বা কখন হয়, তুমি জানো? যখন বা যেই পরিমাণ উৎপাদনে কোনো উৎপাদন প্রতিষ্ঠানের মোট ব্যয়ের তুলনায় মোট আয় বেশি হয়, সেখানে মুনাফা সর্বাধিক হয়, সেই অবস্থাকে ফার্মের ভারসাম্য বলে। তাহলে কি বলেছি? যেই পরিমাণ উৎপাদনে কোনো উৎপাদন প্রতিষ্ঠানের মোট ব্যয়ের তুলনায় মোট আয় বেশি হয়, সেখানে মুনাফা সর্বাধিক হয়, সেই অবস্থাকে ফার্মে কি বলা হয়ে থাকে? ভারসাম্য বলা হয়ে থাকে। ক্লিয়ার?
তাহলে আমরা সবাই একটু তাহলে এটা মুখস্থ চেষ্টা করি। যেই পরিমাণ উৎপাদনে কোনো উৎপাদক প্রতিষ্ঠানে মোট ব্যয়ের তুলনায় মোট আয় বেশি হয়, সেখানে মুনাফা সর্বাধিক হয়, সেই অবস্থাকে ফার্মের ভারসাম্য বলা হয়ে থাকে। ঠিক আছে, যেখানে আয় বেশি ব্যয় কম, সেটাকে আমরা বলছি ফার্মের ভারসাম্য। তো এই ফার্মের ভারসাম্য আসলে তখনই হয় এখানে যখন দুইটা শর্ত ফিল আপ হয়, তখনই আমাদের ফার্মের ভারসাম্য হয়ে থাকে। আমরা চলো সেই ফার্মের ভারসাম্যটা একটু ভালো করে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, ফার্মের ভারসাম্য হওয়ার জন্য দুইটা শর্ত ফিল আপ করতে হয়। একটাকে আমরা বলি প্রয়োজনীয় শর্ত, অন্যটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। তাহলে ফার্মের ভারসাম্যের শর্ত কয়টি বলতো? দুইটি। এক প্রয়োজনীয় শর্ত, দুই নম্বর হচ্ছে পর্যাপ্ত শর্ত। প্রথমে আমি কথা বলি প্রয়োজনীয় শর্তগুলো কি। ফার্মের ভারসাম্য হওয়ার প্রয়োজনীয় শর্তগুলো কি, আমরা প্রথমে এটা দেখি। বলছে ফার্মের প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় পরস্পর সমান হবে, দ্যাট মিনস এমআর সমান এমসি হবে। মানে মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্ট এই দুইটা যেখানে সমান হবে সেটাকে আমরা বলছি প্রয়োজনীয় শর্ত। দুই নম্বর হচ্ছে পর্যাপ্ত শর্ত। পর্যাপ্ত শর্ত মধ্যে কি বলছে যে ভারসাম্য বিন্দুতে এমসি রেখার ঢাল গ্রেটার দ্যান এমআর রেখার ঢাল হবে, অর্থাৎ এমসি রেখা এমআর কে নিচে থাকতে উপর দিকে যাবে। তো আমি যদি তোমাদেরকে বলি এই জিনিসটা আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি, আমি একটু ওই পাশের চিত্রটা এই চিত্রটা আবার রাখতেছি। তো আমরা থার্ড চ্যাপ্টার আলোচনা করেছিলাম, তোমাদের মনে আছে কিনা দেখো। থার্ড চ্যাপ্টারে আমরা কিন্তু পুরো প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের, আচ্ছা এটা একটা বলে ফেলি, থার্ড চ্যাপ্টার থেকে আমাদের এই চ্যাপ্টারে কি কি চিত্র লাগবে সেটা একটু লিখে ফেলি। থার্ড চ্যাপ্টার থেকে এখানে আমাদের মূলত তিনটা চিত্র লাগবে। একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে পি সমান এ আর সমান এম আর লেখা, পি সমান এ আর সমান এম আর রেখা। এটা কোন বাজার বলো? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আবার আমরা বলেছিলাম অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বা একচেটিয়া বাজারের ক্ষেত্রে যদি হয় এ আর লেখা, এ আর বা পি রেখা, এম আর রেখা হবে তার চেয়ে বেশি নিম্নগামী, এটা হচ্ছে আমাদের এম আর রেখা। এটা কি বাজার বলতো? অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বা একচেটিয়া বাজার লিখতে পারো, একচেটিয়া বাজার। আবার আমি যদি বলি এরপরে যে আমরা যদি বলি যে যদি একটা কি হয় যে স্বল্পকাল বা দীর্ঘকালের ক্ষেত্রে, থার্ড চ্যাপ্টার আমরা পড়েছিলাম, এটা যদি হয় আমাদের এসি রেখা মানে অ্যাভারেজ কস্ট রেখা, তাহলে এমসি রেখা হবে এই এসি সর্বনিম্ন বিন্দুতে ছেদ করে এমসি রেখা এটার উপর দিয়ে যাবে, এটা হচ্ছে আমাদের এমসি রেখা। তো এটা স্বল্পকাল বলো বা দীর্ঘকাল বলো, স্বল্পকাল বলো বা দীর্ঘকাল বলো, দুই ক্ষেত্রে স্বল্পকাল বা দীর্ঘকাল দুই ক্ষেত্রে এই স্টেপসের সম্পর্ক এরকম হয়ে থাকে। তাহলে কি বলেছি? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ক্ষেত্রে পি সমান এ সমান এম রেখা হয়, এক্সেল বাজার ক্ষেত্রে এ আর এম রেখা এরকম হয় বাঁধনের অনুগামী। আর এখানে বলছে স্বল্পকাল বা দীর্ঘকালের ক্ষেত্রে এই স্টেপসের সম্পর্কে এটা হয়ে থাকে। সো এই তিনটা জিনিস আমাদেরকে থার্ড চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টারে চতুর্থ অধ্যায়ে আমাদের প্রয়োজন হবে। আমরা এগুলোর নামের সাথে এই চিত্রগুলো আমরা একটু মুখস্থ করার বা চেহারা মনে রাখার চেষ্টা করি, সবাই একটু মুখস্থ করো। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ক্ষেত্রে পি সমান এ সমান এম রেখা হয়, এক্সেল বাজার ক্ষেত্রে এ আর এম নিম্নগামী হয়, স্বল্প আর দীর্ঘকালের ক্ষেত্রে এই সেমসি একটু ইউ আকৃতির হয়ে থাকে। এই তিনটা নামের সাথে এটা চেহারা মনে রাখতে হবে। হয়েছে? ওকে, সো দেখো
যদি মুখস্থ হয় তাহলে এখন আমাকে বলো, আমি বলতে যাচ্ছি আমরা পূর্ণ পর্যন্ত বাজারের ক্ষেত্রে করবো। সো পূর্ণ পর্যন্ত বাজারের ক্ষেত্রে এটা যদি হয়, হ্যাঁ আমি হ্যাঁ এটা যদি হয় তোমার পি সমান, হ্যাঁ পি সমান এ আর সমান এম আর রেখা যদি হয়, এটা কি বাজার? পূর্ণ বাজার ক্ষেত্রে পি সমান এর সমান রেখা হয়। তো আমি যদি বলি এখানে এ আর বা এম আর রেখা আমরা করছি, এখন আমরা করব এমসি রেখাটা। এই যে এমসি রেখা, কারণ আমরা বুঝছি প্রয়োজনীয় শর্ত মতে ফার্মের প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় সমান হচ্ছে। প্রান্তিক আয় লিখলাম, প্রান্তিক ব্যয় মানে এমসি রেখা। এখানে আমি একটা এমসি রেখা আঁকতেছি ইউ আকৃতি, এটা একটা হচ্ছে এমসি রেখা। তো দেখো ফার্মের এমআর এবং এমসি যেখানে সমান হয় সেখানে আমাদের প্রয়োজনীয় শর্ত ফিল আপ হয়। সেই শর্তটা কি? শর্তটা হচ্ছে এটা যে ফার্মের প্রান্তিক এবং প্রান্তিক ব্যয় পরস্পর সমান হবে, যেখানে এমআর সমান এমসি হবে। এই শর্তটা আসলে দুইটা জায়গায় ফিল আপ হচ্ছে এখানে এই চিত্রের মধ্যে। একটা হচ্ছে এখানে, এটা মনে করো এ বিন্দু, আরটা হচ্ছে এখানে যেটা মনে করো বি বিন্দু। কেন? কারণ ওই এমআর রেখাকে এমসি রেখা এই দুটো জায়গায় ছেদ করছে। মাথা রাখবে ইকোনমিক্সে যখনই দুইটা রেখা একটা কোনটা ছেদ করে, যেমন এটা যদি হয় এসি এমসি যদি এরকম হয়, তাহলে আমরা কি বলছিলাম যে এসি এমসি সমান হয় কখন? এই যে এখানে, কারণ সেই বিন্দুতে একজন অন্যকে ছেদ করে সেজন্য। তো মনে রাখবে অলওয়েজ যে যেখানে একটা রেখা অন্য রেখাকে ছেদ করতেছে সেখানে দুইটার মান সমান হবে। তাহলে আমাদের প্রয়োজনীয় শর্ত মতে এমআর এবং এমসি সমান হচ্ছে এ বিন্দু বি বিন্দু, এই দুটো বিন্দুতে এমআর এবং এমসি কি হচ্ছে? সমান হচ্ছে। এমআর এবং এমসি কি সমান হচ্ছে। তাহলে কি স্যার দুইটাই ভারসাম্যবিন্দু হবে? না, ভারসাম্যবিন্দু হবে একটা। সেটা হচ্ছে এই পর্যাপ্ত শর্ত দেখে আমরা বুঝতে পারবো। সেই শর্ত মতো বলছে যে ভারসাম্যবিন্দুতে এমসি রেখার ঢাল গ্রেটার দেন এমআর রেখার ঢাল হয়। এই সেন্টেন্সটা আমরা একটু পরে বুঝতেছি, পরের লেখাটা বুঝতো। অর্থাৎ এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপর দিকে যাবে। দেখো তো একটু, এমসি রেখা এমআর কে, এমসি মানে এটা, এমআর মানে এটা, এই এমসি রেখা এমআর কে নিচ থেকে ছেদ করে উপর দিকে গেছে এ বিন্দু না বি বিন্দু? কোন বিন্দুতে একটু বলো তো? এমসি রেখা এমআর কে নিচ থেকে ছেদ করে উপর দিকে গেছে কোন বিন্দুতে? এ বিন্দু না বি বিন্দু? একটু জানাও তো আমাকে কমেন্ট বক্সে দেখি। একটু বলো তো সবাই। বি বিন্দুতে, এই যে তোমরা পারতেছো, তার মানে এমসি রেখা এমআর কে নিচে ছেদ করে উপর দিকে গেছে এই বিন্দুটায়, সেটাই তাহলে আমাদের কি হবে? ভারসাম্য বিন্দু হবে বি বিন্দু। এখন স্যার এই সেন্টেন্সটা তো বুঝি না, এটা কি বলছে? এটা এই সেন্টেন্সটা কি বলছে? এই সেন্টেন্সটার বাংলা মানটা আমরা এখানে লিখছি। মেইনলি হচ্ছে এই সেন্টেন্সে যেটা বলছে এমসি রেখার ঢালটা বড় হবে এমআর এর তুলনায় যেখানে সেখানে। তো আমরা যদি এই প্রথম বিন্দুটা বলি, এই বিন্দুটা হচ্ছে এমসি এমআর কে উপর থেকে নিচ দিকে ছেদ করছে, এই বিন্দুতে নিচ থেকে উপর দিকে ছেদ করছে। আমি যদি বলি এই এ বিন্দুতে, এ বিন্দুটা আমি একটু বড় করে দেখাই, এ বিন্দুটা একটু বড় করে দেখাচ্ছি। এই এ বিন্দুতে আমি যদি বলি এমআর যে রেখাটা, সে এমআর রেখাটা এরকম, তাই না? এমআর রেখাটা এরকম এই এ বিন্দুতে, এই বিন্দুতে। আবার আমি যদি বলি এই যে এমসি রেখাটা, সেই রেখাটা কেমন? এখানে এমসি রেখাটা এখানে নিম্নগামী। কোন বিন্দুতে বলো? এ বিন্দুতে এমআরটা ভূমি অক্ষের সমান্তরাল, এমসিটা নিম্নগামী, এটা হয়েছে। তা আমি যদি বলি এমআর এবং এমসি যেহেতু একটা ভূমি অক্ষের সমান্তরাল, একটা হচ্ছে নিম্নগামী, তো এই দুটোর ঢাল কেমন? তোমরা ঢাল টপিকটা আমরা পড়েছিলাম সেকেন্ড চ্যাপ্টারে। ঢাল টপিকটা আমরা পড়াইছি সেকেন্ড, বা স্লোপ আমরা পড়াইছি, তোমাদের মনে আছে কিনা দেখো। আমরা 4 ধরনের সরলরেখার ঢাল পড়েছিলাম। একটা বাম থেকে ডান ঊর্ধ্বগামী সরলরেখার ঢাল, বাম থেকে ডান নিম্নগামী সরলরেখার ঢাল, ভূমি অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল, লম্ব অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল। এই 4 ধরনের সরলরেখার ঢাল কিন্তু আমরা পড়েছিলাম সেকেন্ড চ্যাপ্টারে। বলতো একটা রেখা যদি ঊর্ধ্বগামী হয় সে রেখার ঢাল কি হয়? পজিটিভ। যদি পাহাড়ে উঠতেছ, আমরা পাহাড়টা অনেক বেশি ঢালু, তার মানে পজিটিভ ঢাল। আর রেখা যদি নিম্নগামী হয়, পাহাড় উঠতেছ উল্টা নিচে দিকে নামতেছ, তার মানে ঢাল তো নাই, উল্টা নেগেটিভ, নেগেটিভ ঢাল হয়। আর একটা পাহাড় একদম ভূমি অক্ষের সমান্তরাল, মানে কোনো পাহাড়ে না, একদম সমান জায়গায়, তাহলে কোনো ঢালু থাকবে না, তার মানে ঢাল হবে শূন্য। আবার একটা পাহাড় একদম খাড়া, লম্ব অক্ষের সমান্তরাল, মানে একদম দেওয়ালের মতো খাড়া, এত খাড়া যে তুমি মানে কাউন্ট করতে পারতেছো না,
তাহলে সেটাকে আমরা বলবো অসীম ঢাল। কি বলবো আমরা? অসীম ঢাল বলবো। তাহলে একটা হচ্ছে বাম থেকে ঊর্ধ্বগামী সরলরেখার ঢাল প্লাস, বাম থেকে নিম্নগামী সরলরেখার ঢাল মাইনাস, ভূমি অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল শূন্য, লম্ব অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল কি হয়ে থাকে? অসীম হয়ে থাকে। কেমন? এই চারটা তোমাদের মনে আছে? একটু মুখস্থ করা দেখি সবাই। এই চারটা একটু মুখস্থ করো তো আগে। তাহলে বাম থেকে ঊর্ধ্বগামী সরলরেখার ঢাল প্লাস, নিম্নগামী রেখার ঢাল মাইনাস, ভূমি অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল শূন্য, লম্ব অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল কি হয়ে থাকে? অসীম হয়ে থাকে। এই তিনটা একটু মুখস্থ করো তো দেখি সবাই। এই চারটা জিনিস একটু মুখস্থ করো তো। তাবাসসুম বলছে স্যার মনে আছে তো। আচ্ছা, মনে থাকলে তো ভালো। স্যার পরীক্ষার রেজাল্টটা দিলেন না। কোন পরীক্ষার রেজাল্টটা? তোমাদের পড়ালেখার ইয়াতে একটু মেসেজ দাও, লাস্টে 63 নাম্বার একটু মেসেজ দাও, রেজাল্ট দিবে। আর তোমাদের আপনার রেজাল্টে ইন্ডিভিজুয়ালি দেখা যায়, ঠিক আছে? তবু একটা মেসেজ দিয়ে দাও, দেখাবে। তাহলে দেখো আমরা এখানে, তাহলে এই চারটা যদি মনে থাকে আমাকে বলো তোমরা। এই এমসি রেখাটা এখানে যেহেতু নিম্নগামী হচ্ছে, নিচের দিকে নামতেছে, তো সেটার ঢাল কি হবে? এমসি রেখার ঢাল যদি নিচের দিকে নামতেছে সেটার ঢাল হবে মাইনাস। ওকে ফাইন, মাইনাস। আর এমআর রেখাটা যেহেতু ভূমি অক্ষের সমান্তরাল আছে, তার মানে এই এমআর রেখার ঢাল কি হবে? শূন্য হবে। আমাকে বলো এখানে এমসি রেখার ঢাল মাইনাস, এমআর এর মান শূন্য, তাহলে কোনটা বড়? এমসি রেখার ঢাল বড় হবে নাকি এমআর এর ঢাল বড় হবে নাকি এমসির ঢাল বড় হবে? জিরোর চেয়ে কিন্তু মানে মাইনাসের চেয়ে কিন্তু জিরো বড় হয়, তার মানে এমআর এর ঢাল বড় হবে এমসির তুলনায়। এখানে বলছে এমসিটা বড় হইতে হবে, এমআরটা না, এমসিটা বড় হইতে হবে। তো এমসিটা তো এখানে ছোট আর এমআরটা শূন্য, তার মানে এই এ বিন্দু আমাদের ভারসাম্য বিন্দু নয়, কারণ এ বিন্দুতে আমাদের এমআর রেখার ঢাল বড় হচ্ছে এমসির তুলনায়, হওয়া উচিত ছিল এমসিটা বড়। তাহলে আমি যদি এখন বি বিন্দুটা তোমাদেরকে দেখাই, বি বিন্দুটা যে আমরা করি এখন, এই যে বি বিন্দু, যেখানে এমআর হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল আগের মতো। আবার আমি যদি বলি এমসি, সে এমসিটা আবার এরকম, এমসিটা হচ্ছে এরকম ঊর্ধ্বগামী, এমআরটা হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল আর এমসিটা কি বলো? ঊর্ধ্বগামী। তো এখন যদি আমি বলি যে ঊর্ধ্বগামী সরলরেখার ঢাল কি হয়? এই যে ঊর্ধ্বগামী সরলরেখার ঢাল পজিটিভ, আর এমআর রেখা যেহেতু ভূমি অক্ষের সমান্তরাল, তাহলে ঢাল কি? শূন্য। তাহলে এখন জিরো বড় নাকি প্লাস বড়? অবশ্যই প্লাস বড়। তার মানে এমআর এর ঢাল এখানে ছোট, এমসির ঢাল বড়। সেটা আমাদেরকে বলছিল যে এমসি রেখার ঢাল গ্রেটার দেন এমআর রেখার ঢাল হবে, অর্থাৎ এমসি রেখার ঢাল বড় হবে। তার মানে যেখানে এই এমসি এমআরকে নিচের উপর দিকে গেছে, সেখানেই তো আমাদের এমসির মান কি হচ্ছে? বড় হচ্ছে এমআর এর তুলনায় ঢাল। তো এই বিবিন্দু হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। এই বিবিন্দু আমাদের কি বিন্দু বলতো? ভারসাম্য বিন্দু। আমরা কি বুঝতে পেরেছি? একটু বলো তো সবাই, বুঝতে পেরেছি কিনা সবাই? তাহলে আমরা বুঝতে পেরেছি আমাদের বি বিন্দু কি বিন্দু বলো? ভারসাম্য বিন্দু। তো এই জিনিসটা পরীক্ষা আসে যে এখানে একটা চিত্র দিয়ে বলো যে ভারসাম্য বিন্দু কোনটি চিহ্নিত করো বা ব্যাখ্যা করো। তাহলে সেক্ষেত্রে তুমি এই দুটো শর্ত লিখে ওই শর্ত অনুযায়ী কোনটা বিন্দু তোমার ভারসাম্য হচ্ছে সেটা তুমি ব্যাখ্যা করবা। মানে এমআর এমসি কখন সমান হচ্ছে এবং কোন কোন বিন্দুতে, এবং হচ্ছে পর্যাপ্ত শর্ত অনুযায়ী এমসি রেখাটা কোথায় বড় হচ্ছে, কোথায় এমআর রেখাটা ঢাল বড় হচ্ছে সেটা ব্যাখ্যা করবে, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এরপরে দেখো এই চ্যাপ্টার আসলে চারটা হেডিং বা চারটা বিষয় আমাদের পড়তে হয়। যেমন এখানে আছে একটা পূর্ণ প্রচলিত বাজারে স্বল্পকাল একটি ফার্ম ভারসাম্য। আমি একটু তোমাদের হোয়াইট বোর্ডে লিখে দিই সেটা, যে এই বাজারে আমরা চারটা হেডিং, মেনলি চারটা টপিক আমরা পড়বো। সেই টপিক পড়লে আমাদের এই চ্যাপ্টার শেষ। তা আমরা চলো সেই টপিকগুলো একটু পড়ে নিই আমরা। সেই টপিকগুলো হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের শুরুতে, মানে প্রথম টপিক হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের স্বল্পকালীন
ভারসাম্য। আর 2 নম্বরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পূর্ণ প্রযোজ্যমূলক বাজারে একটি ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য। দীর্ঘকালীন ভারসাম্য। তারপর আমরা দেখব 3 নম্বরে একচেটিয়া বাজারে। একচেটিয়া বাজারে একচেটিয়া বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য। আবার আমরা দেখব 3 নম্বর 4 নম্বরে একচেটিয়া বাজারে একটি ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য। তাহলে কি বলছি যে আমরা এখানে 4টা জিনিস লিখলাম যে পূর্ণ প্রযোজ্যমূলক বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য, পূর্ণ প্রযোজ্যমূলক বাজারে একটি ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য, একচেটিয়া বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য, একচেটিয়া বাজারে একটি ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য। এখানে মেইনলি আমাদের আসলে 3টা এখানে আমাদের 3টা চিত্র আঁকতে হবে, 3টা চিত্র পড়তে হবে। এখানে 3টা চিত্র পড়তে হবে আমাকে স্বল্পকালের মধ্যে। আর দীর্ঘকালের মধ্যে হচ্ছে একটা বলতে আসলে এখানে ইউজ করবো আমরা মেইনলি। এখানে 3টা থেকে এখানে আবার দীর্ঘকালের জন্য একটা ইউজ করবো, ওইখানে 3টারই একটা এখানে ইউজ করবো। এখানেও সেম একচেটিয়া বাজার ক্ষেত্রে যেগুলো স্বল্পকালে যে 3টা সেখান থেকে একটা এখানে দীর্ঘকালে ইউজ করবো। এটাই টোটাল এখানে আসলে চিত্র আছে 6টা, এখানে 3টা এখানে 3টা, তারই একটা অংশ এখানে ইউজ হবে, তারই একটা অংশ এখানে ইউজ হবে। সো মেইনলি 6টা চিত্র আমাদের এই চ্যাপ্টারে বুঝতে হবে ভালো করে। এই 6টা চিত্র যদি আমরা বুঝতে পারি তাহলে এই চ্যাপ্টারটা আমাদের কাছে একদম সহজ হয়ে যাবে। ঠিক আছে, এই 6টা জিনিস আমাদেরকে একটু ভালো করে বা 6টা চিত্র আমাদের একটু ভালো করে পড়তে হবে। আমরা কি বুঝছি? একটু বলো তো বুঝতে পারছো কিনা সবাই? তো আমরা প্রথমটা দিয়ে আমরা আলোচনা শুরু করবো নেক্সট ক্লাসে। আজকে ধরবো না, কারণ এটা ধরলে পুরো একটা ক্লাস করে ফেলতে হবে, নাহলে বুঝবা না, অর্ধেক করলে অর্ধেক করলে বুঝবা না। ঠিক আছে, আমরা এইটা নেক্সট ক্লাসে আমরা ধরবো। এরপর গদ্যগুলো আশা করি আমাদের আর 2-3টা ক্লাসে আশা করি কাভারে চলে আসবে আর কি এই চ্যাপ্টার। ঠিক আছে, সো এই আর কি। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে? কোনখান থেকে? এগুলোই তো আসবে পরীক্ষায়। কি বলে এখান থেকে প্রশ্ন আসে? না আসলে কেন পড়াচ্ছি? ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা এখানে শেষ করছি। আমরা পরবর্তী ক্লাসে হচ্ছে প্রথম টপিকটা শুরু করব। তো আজকে এটুকু পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।